আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞায় জনগণের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ অর্জিত হয়েছে। বিএনপি নেতারা এই কথা বলেও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল না। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, বিএনপি প্রতিহিংসা রাজনীতির পুনরাবৃত্তি চায় না বলে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি মাঠে নামেনি, যদিও আইনি প্রক্রিয়ায় গুম খুনের বিচারের দাবি জানিয়েছে বারবার। সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। বিএনপিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি তোলা আওয়ামী লীগের কার্যক্রমই এখন নিষিদ্ধ। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। জুলাই গণহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৫ আগস্টের পর বারবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও তাতে সরাসরি সায় দেয়নি বিএনপি। সবশেষ ৮ মে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র সংগঠনগুলোর অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ ছিল না বিএনপির। অবশেষে ১০ মে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানায় বিএনপি। গণহত্যার দায়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবিও তাদের। জনগণের অধিকার হরণ, ভোটের অধিকার হরণ, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে তারা যে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল, যার ফলশ্রুতিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছেন। প্রথম চাওয়া যেটা ছিল, একটি চাওয়া অন্তত পূর্ণ হলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন পরবর্তী যে চাওয়াগুলো, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং রাইট টু ভোট এন্ড রাইট টু চুজ অফ লিডার বাই ভোটিং, এটাও ইনশাআল্লাহ দ্রুত এই সরকার পূর্ণ করবে। আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি আর চাচ্ছে না বিএনপি। তাই গত ৯ মাসে পতিত দলটির রাজনীতি নিষিদ্ধে সরাসরি বিএনপি কোনো সাড়া দেয়নি বলে মত বিশ্লেষকদের। এই যে কনফ্রন্টেশনাল পলিটিক্স বা যেভাবে প্রতিহিংসা পরায়ণ পলিটিক্স, সেটার থেকে হয়তোবা বিএনপি বেরোতে চেয়েছে, এটা আমার ১ নম্বর ধারণা। এবং রিকনসিলিয়েশনের চিন্তা করেছে, সেটা কতটুকু যুক্তিযুক্ত বা যুক্তিযুক্ত নয় সেটা ভিন্ন প্রশ্ন, বাট আমার মনে হয়েছে যে রিকনসিলিয়েশন এবং যে আমাদের হিংসাত্মক রাজনীতি তার বাইরে বেরোতে চেয়েছে। দিন শেষে ভোটের মাঠে বিএনপির জন্য অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার রাত ৯:১৯টার দিকে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। গণহত্যায় জড়িত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আক্তার আহমেদ। রোববার উপদেষ্টাদের জরুরি বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পর থেকে নিবন্ধন বাতিল নিয়ে আলোচনা শুরু হয়। সোমবার নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সিইসি জানান, প্রজ্ঞাপন হাতে পেলে এ বিষয়ে সিদ্ধান্ত। বিকেলে এ নিয়ে প্রজ্ঞাপন জারি হয়। এরপর বৈঠকে বলে ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১:১৫টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি জানিয়েছে, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিংগার উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন মমতাজ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ২ ভাগে ভাগ করেছে সরকার। সোমবার রাতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে ২টি আলাদা বিভাগ গঠন করার অধ্যাদেশ জারি করা হয়। এতে বলা হয়, সংস্কারের অংশ হিসেবে এনবিআর ২ ভাগ করা হয়েছে। রাজস্ব নীতি বিভাগের বিভিন্ন পদে আয়কর, কাস্টমস, ভ্যাট, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান প্রশাসন, অডিট, আইন বিষয়ক কাজে অভিজ্ঞদের নিয়োগ দেওয়া হবে। রাজস্ব আদায় অভিজ্ঞ কর্মকর্তা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগে অগ্রাধিকার পাবেন। এছাড়া রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন পদে আয়কর ও শুল্ক ক্যাডারের সাথে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে।
এর আগে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা আলাদা করে অধ্যাদেশ জারি হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। সোমবার রাজস্ব ভবনে বিভিন্ন বিভাগের কর্মীরা জড়ো হয়ে এনবিআরের প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের খবরে ক্ষোভ জানান। বিশ্লেষকেরা বলেছেন, আলোচনার মাধ্যমে এখনও বিষয়টি সমাধানের সুযোগ আছে। সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে 2 ভাগ করার উদ্যোগ নেয়। সম্প্রতি রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এনবিআর বিলুপ্তকরণের এই উদ্যোগে ক্ষুব্ধ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খসড়া অধ্যাদেশটি গ্যাজেট আকারে জারি হতে পারে এমন গুঞ্জনে সোমবার সকাল থেকে রাজস্ব বোর্ডে জড়ো হতে থাকেন কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তারা। এই সময় তারা বলেন, অংশীজনদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই অধ্যাদেশ গ্যাজেট আকারে প্রকাশ করতে যাচ্ছে সরকার। এ অবস্থায় বৃহৎ কর্মসূচি দেওয়ার ইঙ্গিতও দেন তারা। আমরা আমাদের ক্ষমতা চাই, আমরা এখানে কাজ করব স্বাধীনভাবে। অফিশিয়ালি বাতিল হয়ে আসবে সেটা ডকুমেন্টস আমরা দেখতে চাই। এরপর আমরা ফার্দার আলোচনা করব, রিসার্চ করব, যেটা আমাদের জন্য ভালো সেটা মধ্যে আমাদের সবার অংশগ্রহণ থাকতে হবে। তারা জানান, প্রত্যেক কর্মী সংস্কারের পক্ষে আছে, তবে প্রশাসন ক্যাডার থেকে সচিব নিয়োগের প্রতিবাদ জানান তারা। আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে এই সংস্কারটা করতে হবে। কাকে কি বলবে, কাকে কি বলছে, এই বিষয়ে কিন্তু আমরা ঘোর অন্ধকারে, যেটা আমরা শুরু থেকেই ছিলাম, এখনো আছি। বিশ্লেষকদের মতে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবার পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত। কিভাবে আলাদা করা হবে এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওখানে কাদের পদায়ন করা হবে, সেই জায়গাটায় আসলে ওনাদের আমার মনে হয় যে আপত্তিগুলো আমি যতদূর শুনেছি। তো সেই ক্ষেত্রে যদি একটু রেশনাল ভিউ নেওয়া যায়, এটা খুব জটিল সমস্যার সমাধান করা সম্ভব। তাদের মতে, শুধু এনবিআরকে 2 ভাগ নয়, সার্বিক সংস্কারেও মনোযোগ দিতে হবে সরকারকে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সাংস্কৃতিক উৎসব ও খাবার বিতরণ করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স ও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা বলেন, শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, দল হিসেবেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদের আশা, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আর কোনো দল ফ্যাসিস্ট হয়ে উঠবে না। আওয়ামী লীগের যারা এখনো ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান আয়োজকরা। আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে তার উপলক্ষে আমাদের এই বুড়িভোজ এবং সাংস্কৃতিক সন্ধ্যা সেটা সফলভাবে আয়োজিত হয়েছে এবং মানুষেরও অনেক আনাগোনা দেখা যাচ্ছে। বাংলার মাটিতে আসলে আওয়ামী লীগের যে কবর রচনা, এটা আজকের মাধ্যমে আসলে কবর রচনা হয়ে গেল। আর কি রাতে আনন্দ মিছিল করেছি, আপনারা সেটা দেখতে পেয়েছেন। তো সেই হিসেবে সেই আনন্দ মিছিলকে আর আওয়ামী লীগ ব্যান করেছি আমরা, তার জন্যই আমাদের এই আয়োজন। শাহবাগ ও অতিথি ভবন যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, কিন্তু জাতীয় সঙ্গীতে বাধা দেওয়া এবং বিএনপিকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদরের বাঙ্গাখা ইউনিয়নের স্থানীয় বিএনপির এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অ্যানি বলেন, সামনের দিনগুলো বিএনপির জন্য অনেক গুরুত্বপূর্ণ। লড়াই সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ করার মনোযোগী হতে হবে। তিনি বলেন, নির্বাচিত সরকারকে স্থিতিশীলতা থাকে, জনগণের আস্থা থাকে। বিএনপির মধ্যে কোনো ফ্যাসিবাদ ছিল না, আগামীতেও থাকবে না বলে দাবি করেন অ্যানি। শাহবাগে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, কিন্তু সেই শাহবাগে যদি আজকে জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিএনপিকে কেউ কেউ ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে চায়, এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে। অবমাননার প্রতিবাদে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি
পালিত হয়। এতে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। রাজনৈতিকভাবে নানান মতভেদ থাকলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ নয়, কিন্তু যারা ভিন্ন মতাদর্শ ধারণ করে তাদের দ্বারাই জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে। অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই অবমাননার প্রতিবাদে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন শিক্ষার্থীরা। বলেন, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতে আঘাত মানে দেশের ইতিহাস ও অস্তিত্বে আঘাত। যারা এর অবমাননা করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। জাতীয় সঙ্গীত আমাদের ৭১-এর প্রতিফলন এবং ২৪-এর প্রতিফলনও বলা যায়। তো জাতীয় সঙ্গীতকে অবমাননা করে যাবে সেটা হতে পারে না। জাতীয় সঙ্গীত অবমাননা মানে রাষ্ট্রদ্রোহিতার শামিল আমরা মনে করি। এমনকি আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে সেখানেও জাতীয় সঙ্গীত অবমাননার সাথে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখিত। তারই পরিপ্রেক্ষিতে রাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমরা তাদের পক্ষে থাকব। শিক্ষার্থীরা বলেন, যেই ঐক্যের জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থান, তাতে ফাটল ধরাতে একটি গোষ্ঠী নানাভাবে পায়তারা করছে। ৭১ সালে পাকিস্তানের পক্ষে নিয়েছিল, সেই শক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য স্লোগান দিয়েছে। তো আমরা তারই প্রতিবাদ করার জন্য যে এই বাংলাদেশ আমাদের সবার। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এগুলো হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। এজ এ বাংলাদেশে এই অবমাননা কোনোভাবে নেওয়া যায় না। আমার কাছে মনে হয় যারা এই জাতীয় সঙ্গীত থেকে অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। গেল শনিবার রাজধানীর শাহবাগে অবরোধ চলাকালে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে পালন করা হয় এই কর্মসূচি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন করে শ্রমবাজার খোলার সম্ভাবনা ও প্রতিনিধি দলের মালয়েশিয়া যাওয়ার খবরে আশাবাদী এ খাত সংশ্লিষ্টরা। তাদের দাবি, সরকার যেন কর্মী স্বার্থ রক্ষা করে নতুন চুক্তি করে। অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের দাবি রিক্রুটিং এজেন্সির। তারা বলছেন, দর কষাকষিতে শক্ত ভূমিকা রাখতে হবে বাংলাদেশকে। কর্মী পাঠানোর ক্ষেত্রে সংখ্যা নয়, মানের দিকে জোর দেওয়ার মত বিশেষজ্ঞদের। প্রায় ১ বছর বন্ধ থাকার পর আবারও খোলার সম্ভাবনা তৈরি হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রবাসী কল্যাণ উপদেষ্টার নেতৃত্বে আগামী ১৪ মে মালয়েশিয়া সফরে যাচ্ছে একটি প্রতিনিধি দল। ২১ মে হবে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা। ২০১২ সাল থেকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যেসব সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার বেশিরভাগই দুদেশের স্বার্থ রক্ষা করতে পারেনি। মধ্যস্বত্বভোগীদের দুর্নীতিতে ভোগান্তিতে পড়েছেন হাজারো কর্মী। ২০২১ সালের চুক্তিতে রিক্রুটিং এজেন্সি নির্বাচনের ক্ষমতা যায় মালয়েশিয়ার হাতে। নির্বাচিত ১০১ এজেন্সির সিন্ডিকেট অভিবাসন ব্যয়কে নিয়ে যায় ৫.৫ লাখে। আর মালয়েশিয়ায় গিয়ে কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়েন অনেক কর্মী। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে, মালয়েশিয়ার বাজার সিন্ডিকেট মুক্ত হলে কমবে অভিবাসন ব্যয়। সিন্ডিকেট ব্যতিরেকে বৈধ সকল রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করা হয় এবং সরকারের একটা নির্ধারিত খরচ ঠিক করবে এবং সেটা খরচটা বাস্তবায়ন করার জন্য সরকার একটা মেকানিজম তৈরি করবে, একটা ডাটা ব্যাংক তৈরি করবে, ব্যাংকের মাধ্যমে টাকা কর্মীরা দিতে পারে, সেরকম একটা সিস্টেম সরকার দাঁড় করাইতে পারে। সিন্ডিকেট যদি না থাকে ১.৫ লক্ষ টাকা লোক পাঠানো সম্ভব। আপনাকে বলি ১.৫ লক্ষ টাকায় পাঠানো সম্ভব, কারণ করাপশনের মূল উৎপত্তিটা হচ্ছে সিন্ডিকেট থেকে। মালয়েশিয়ার সাথে নতুন চুক্তির ক্ষেত্রে তড়িঘড়ি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতে হবে বিভিন্ন অংশীজনের সাথে। এতগুলো টাকা খরচ করে যারা গেছে তাদেরকে কর্মের জিনিসগুলো নেগোশিয়েট না করে নতুন করে এক ধরনের আবার একটা প্রিকারিয়াস মাইগ্রেশন ডিল সরকার করবে, এটা খুবই আত্মঘাতী হবে আমার কাছে মনে হয়। নাম্বার অফ মাইগ্রেশন ইজ নট ইম্পর্টেন্ট, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলো আমি ডিসেন্ট মাইগ্রেশন আমি হ্যাপেন করতে পারলাম। বিশেষজ্ঞরা বলছেন, নতুন চুক্তির আগে মালয়েশিয়া যেতে না পারা ১৭,০০০ কর্মীদের বিষয়টিও দেখতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। সোমবার রাতে চলমান একাডেমিক শাটডাউন কর্মসূচির মধ্যেই নতুন এই কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। তাদের অভিযোগ, আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেনি, অথচ শেষ মুহূর্তে ফেসবুক লাইভে আসেন। দ্রুত সময়ের মধ্যে এক দফা দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন
শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের একাংশ। একটা মানুষের বিরুদ্ধে পুরো বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবারটা একজোট হয়েছে, তার মানে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে থাকা সকল ধরনের নৈতিক অধিকার অনেক আগেই হারিয়ে গেছেন। আমাদের এখন এক দফা যতক্ষণ না পর্যন্ত পালন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলতে থাকবে। কর্ণফুলী নদীর উপর নির্মিত শতবর্ষী কালুরঘাট সেতু ব্রিটিশ আমলে নির্মাণের পর কয়েক দফা সংস্কারের কারণে সেতুটি এখনও টিকে থাকলেও স্থানীয়দের নতুন সেতুর দাবি দীর্ঘদিনের। শেষ পর্যন্ত শুরু হতে যাচ্ছে নতুন সেতু তৈরির কাজ। কাল কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম শহরের সাথে বোয়ালখালী, পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের ৩ উপজেলাকে সংযুক্ত করেছে কালুরঘাট সেতু। ঢাকা কক্সবাজার রুটে ট্রেনও চলে এই সেতু দিয়েই। তবে জরাজীর্ণ অবস্থার জন্য এই সেতু দিয়ে যোগাযোগ দীর্ঘদিন ধরেই ছিল ঝুঁকিপূর্ণ। 2 দশক ধরে প্রতিবাদ, বিক্ষোভ এবং নানা আশ্বাসের পর অবশেষে সেখানে নির্মিত হচ্ছে নতুন সেতু। 14 মে নতুন রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেতুটি আলোর মুখ দেখায় খুশি সাধারণ মানুষ। প্রতিশ্রুতি দিয়েছে, কেউ করতে পারেনি। ডক্টর নিঃসরকার আসা মাত্রই এই একনাগের প্রথম বৈঠকে আমাদের ব্রিজটা অনুমোদন দিয়ে দিছে। অনেক লোকে কালুঘাট ব্রিজে মারা গেছে, ঠিক আছে, এই ব্রিজটা খুবই দরকার। সেতুর পরামর্শক নিয়োগ, জমি অধিগ্রহণ ও প্রকল্পের বিস্তারিত নকশা চূড়ান্ত করতে কেটেছে বছরের পর বছর। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই শুরু হবে 11,560 কোটি টাকা ব্যয়ে 11 কিলোমিটার দীর্ঘ ও 100 ফুট প্রশস্ত সেতুর কাজ, বলছে কর্তৃপক্ষ। কালুরঘাট ব্রিজের যে ভিত্তিপ্রস্তরটা উদ্বোধন করা হবে, কিন্তু আমাদের সার্কিট হাউসে এটা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরবর্তীতে যে প্রক্রিয়াগুলি আছে সেই প্রক্রিয়াগুলি মেনটেন করা হবে। দীর্ঘসূত্রিতা বাদ দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। আমরা চাই এটা খুব তাড়াতাড়ি কাজটা শুরু হোক, কারণ এই ভোগান্তি আর কতদিন। টেকসই হতে হবে, আমাদের দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই জন্য সেরকম হতে হবে। তো চট্টগ্রামের সংক্ষিপ্ত সফরে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, বন্দরের অংশীজনদের সাথে মত বিনিময় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি বিমান হামলার কারণে 4 দিন অনিশ্চিত অবস্থায় শ্রীলঙ্কা উপকূলে আটকা পড়েছিল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিএসএর একটি জাহাজ। 2 দেশের যুদ্ধবিরতি কার্যকর হবার পর জাহাজটি রোববার করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সে সঙ্গে উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে স্বস্তি ফিরেছে জাহাজের 28 জন দেশি নাবিকের। নিয়ম অনুযায়ী বিশ্বের নানা বন্দরে পণ্য পরিবহনের জন্য ভাড়া অর্থাৎ টাইম চার্টারে চলছিল বিএসসির জাহাজ এমভি বাংলার অগ্রদূত। ইন্দোনেশিয়ার বন্দর থেকে 25,000 মেট্রিক টন ভোজ্য তেল নিয়ে এটি মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে করাচির কাশিম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে 2 মে। এরই মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলায় জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। উত্তেজনাকর এই পরিস্থিতিতে জাহাজটি শ্রীলঙ্কার উপকূল পার হচ্ছিল। হামলার ভয়াবহতা দেখে জাহাজের ক্যাপ্টেন 7 মে বাংলার অগ্রদূতকে নিয়ে যান শ্রীলঙ্কার বন্দরে। অনির্ধারিত এই যাত্রা বিরতিতে উদ্বেগ উৎকণ্ঠায় 28 বাংলাদেশি নাবিকের দিন কাটছিল। আবার লোকসানের আশঙ্কায় জাহাজ ভাড়াকারী প্রতিষ্ঠান যাত্রা শুরুর তাড়াও দিচ্ছিল বারবার। সিজফায়ার হওয়ার কারণে চার্টাররা যে আমাদেরকে ইনিশিয়ালি হুমকি দিয়েছিল যে তারা আমাদেরকে অফায়ার করবে, সেটা তারা এখন আর করতে পারবে না, বিকজ তার মানে দেওয়ার ওয়াজ এ কনফ্লিক্ট, এবং এটা সিজফায়ার হওয়াতেই যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। তখন আমরা জাহাজকে আবার ওয়ে অ্যাঙ্কর করায় সেল করেছি, সেলিং রিজিউম করেছে, এবং নাও শিপ ইজ প্রসিডিং টুয়ার্ডস পোর্ট কাসিম, এবং সেখান থেকে ডিসেম্বর করে নেক্সট ডেস্টিনেশনে চলে যাবে। প্রতিবেশী 2 দেশ আনুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু না করলে বড় আর্থিক ক্ষতিতে পড়ার শঙ্কা ছিল বিএসসির। তবে এখন জ্বালানি খরচ বেশি যাচ্ছে বলে জানান কর্মকর্তারা। এদিকে আঞ্চলিক উত্তেজনাকর পরিস্থিতিতে সমুদ্র বাণিজ্য খাতের লোকসান নিয়ে উদ্বিগ্ন শিপিং ব্যবসায়ীরা। ক্রেতার সাথে যার চুক্তি থাকে সেই চুক্তি অনুযায়ী যদি সে পণ্যটা যদি না পায় এবং সে যদি তার বাজার যে সরবরাহর যে সময় শিডিউলটা
নির্ধারিত করা থাকে সেই সময়টা যদি সে ধরতে না পারে তাহলে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দুজনেই কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। গত বছর লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার জেরে বাংলাদেশ থেকে ইউরোপগামী পণ্যবাহী জাহাজগুলোকে 11 থেকে 15 দিনের বাড়তি পথ ঘুরে গন্তব্যে যেতে হয়। এতে কন্টেইনার প্রতি পণ্য ভাড়া বেড়েছিল প্রায় দ্বিগুণ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফে আরাকান আর্মির সদস্যদের গুলিতে 2 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। নাফ নদীতে মাছ ধরার সময় তাদের গুলি করা হয়। এছাড়া নদীর আলাদা স্থান থেকে আরও 3 জেলেকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সংগঠনটি। সোমবার বিকেলে এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে হেদায়েতুল্লাহ ও মোহাম্মদ হোসেনকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনাফের নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, সাবরাং সীমান্তের কাছে মাছ ধরার একটি নৌকা লক্ষ্য করে গুলি চালায় আরাকান আর্মি। এছাড়া অপর প্রান্তে 3 জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। অপহরণের শিকার জেলেদের ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করেছে প্রশাসন। নারায়ণগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের হামলায় সিটি কর্পোরেশনের যানজট নিরসন সুপারভাইজার সহ আহত হয়েছে 15 জন। সোমবার দুপুরে নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রধান সড়কে ব্যাটারি রিকশা চলাচলের সুযোগ সহ বিভিন্ন দাবিতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিতে যান চালকরা। এ সময় যানজট নিরসন কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় চালকরা। সিটি কর্পোরেশনের সিইও জানান, আহতদের হাসপাতালে পাঠাতে বাধা দেয় চালকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের 2 রকম বক্তব্য আমরা পেয়েছি। এটা সিসি ক্যামেরা, সিসি ফুটেজ পর্যালোচনা করে যেটা সত্যতা পাবো তার উপর আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মেহেরপুলে ফল রক্ষায় বাগানে দেওয়া কারেন্ট জালে আটকা পড়ে মারা যাচ্ছে দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি। সংশ্লিষ্টরা বলছেন, কারেন্ট জাল ছাড়া বিভিন্ন পদ্ধতি থাকলেও ব্যবহার করছে না বাগান মালিকরা। প্রশাসন বলছে, কারেন্ট জালে পাখি মারা গেলে আইনি ব্যবস্থা নেবেন তারা। পাখি থেকে ফল রক্ষায় মেহেরপুরের লিচু বাগানগুলোতে উঁচু করে টানানো হয়েছে কারেন্ট জাল। ফল খেতে এসে সেই জালে আটকা পড়ে ছটফট করছে পাখি। মারা যাচ্ছে বুলবুলি, বাদুড় সহ বিভিন্ন দেশীয় পাখি। মেহেরপুরের প্রায় সব বাগানের চিত্র এইরকম। বাগানিরা বলছেন, জাল না দিলে পাখি ফল খেয়ে ফেলে, এতে লোকসানের শঙ্কা থাকে তাদের। এজন্য বাধ্য হয়ে জাল টানিয়েছেন তারা। এক রাতে ধরেন শেষ করে দিচ্ছে, তো টাকা দিই কিনা, ওই জন্য আমরা যে বাদুর, চামচিকে আছে এগুলো ধরেন ক্ষতি করে বেশি। ওই মাঝখান থেকে যে পাখিটা ঢুকতেছে, জালে বাঁধতেছে, সেই পাখিটা মারা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, কারেন্ট জালের বিপরীতে সুতার জাল ব্যবহার করলে একদিকে রক্ষা পাবে বাগানের ফল, পাশাপাশি সুরক্ষিত থাকবে পাখিরাও। কারেন্ট জালের বিকল্প হিসাবে যদি সুতার জাল ব্যবহার করে সেক্ষেত্রে কোনো পাখি আটকাবে না, এতে আমাদের কোনো পাখির ক্ষতি হবে না এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। প্রশাসন বলছে, ফল রক্ষার নামে কোনো বাগানির দেয়া কারেন্ট জালে পাখি মারা গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফল রক্ষার নামে কোনো বাগান মালিক অথবা কোনো কৃষক যদি এই কারেন্ট জাল ব্যবহার করে সেক্ষেত্রে পাখির জন্য ক্ষতি হয়। পাখি যদি মারা যায় তাহলে আপনারা জানেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার যে আইন 2012 আছে সেটার আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এসব বাগানে পাখি নিধনের কোনো পরিসংখ্যান না থাকলেও স্থানীয়রা বলছেন, লিচু মৌসুমে প্রতিটি বাগানে কারেন্ট জালে মারা পড়ে প্রায় শতাধিক পাখি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনিয়ম দুর্নীতির কারণে যশোর, ঝিনাইদহ সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মুখ থুবড়ে পড়েছে ভেড়া, ছাগলের পিপিআর টিকা প্রকল্প। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রকল্পের টাকা লোপাটের। এদিকে গবাদি পশুর টিকা না পাওয়ায় বিপাকে পড়েছেন লাখো খামারি। ভাইরাসজনিত রোগ পিপিআর এর কারণে ছাগল ও ভেড়ার মৃত্যুর হার 90%। এ কারণে দেশে প্রতি বছর খামারিদের লোকসান প্রায় 184 কোটি টাকা। রোগ প্রতিরোধে 2023 সালে 30 কোটি টাকা ব্যয়ে সারা দেশে শুরু হয় 5 বছর মেয়াদী পিপিআর টিকা প্রকল্প।
সারা দেশে ৪,৫০০-এর বেশি স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়। তাদের সম্মানী ডোজ প্রতি ৫ টাকা মওকুফ করা হয় ভ্যাট ট্যাক্সও। অভিযোগ উঠেছে এই সম্মানীর ১০ থেকে ২০% বিল পরিশোধ করা হয়নি। এছাড়া নির্ধারিত ভ্যাকসিনের চেয়ে অতিরিক্ত দেখিয়ে তুলে নেওয়া হয়েছে বাড়তি বিল। কাজ শেষে আমরা ছোট বড় ইউনিয়ন সবাই মিলে একটা ভাগযোগ করি, তো সেখানে আমাদের ১ লক্ষ করে টাকা দিয়েছে, বাদ বাকি টাকা স্যারেরা কেটে রেখে দিয়েছে। খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়, নিয়ে পরে ওনারা কিন্তু ওই যে বেশি করে ডোজ লিখে নিয়েছে। এই জন্য যে অভিযোগের কথা বললেন যে হয়তো কোথাও ৪০,০০০ ৫০,০০০ ডোজ ভ্যাকসিন, ওনারা কিন্তু বেশি দেখে ওই বিলটা কিন্তু ওনারা উঠাই নিয়েছে ওই সময়ে। কর্মকর্তাদের দাবি, বিল তোলার অফিস খরচ হিসেবে ভ্যাকসিনেটরদের টাকা কেটে রাখা হয়েছে। যে অডিট খরচ বলেন কিংবা অ্যাকাউন্টস খরচ বলেন, কিছু খরচ তো থাকেই, সেই টাকাগুলোই সাধারণত অফিসকে তারা হয়তো দিয়েছে। প্রকল্প চলাকালে খোলা বাজারে পিপিআর ভ্যাকসিন কেনাবেচা নিষিদ্ধ করেছে মন্ত্রণালয়। তাই গবাদি পশুর টিকা না পাওয়ায় বিপাকে পড়েছেন অনেক খামারি। এবছরের টিকা আমাকে পাইনি, সত্যি কথা যেটা। কোনোদিন ফ্রি ভ্যাকসিন পাইনি এবং সরকারি লোক আসেনি। এই ঘটনায় এপ্রিলে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে খুলনা বিভাগীয় কার্যালয়ে। ওরা লিখিতভাবে এবং মৌখিকভাবে যে জবাবটা দিয়েছে, তো সারমর্ম করে আমি খুলনা পরিচালক বরাবর ডকুমেন্ট সহই সাবমিটটা করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে ছাগল প্রায় ৩ কোটি আর ভেড়ার সংখ্যা অন্তত ৩৯ লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক সংস্কারের পর আকর্ষণ বেড়েছে খাগড়াছড়ির নিউজিল্যান্ড এলাকার। নিউজিল্যান্ড সড়কে দাঁড়িয়ে আলুটিলা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। পর্যটক টানতে সড়কের সৌন্দর্য আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানাচ্ছে পৌর কর্তৃপক্ষ। ফসলের ক্ষেত চিরে চলে গেছে পিচ ঢালা সড়ক, কাছে আলুটিলা পাহাড়। দৃষ্টিনন্দন হওয়ায় খাগড়াছড়ি পৌর শহরের এই এলাকাটির নাম রাখা হয়েছে নিউজিল্যান্ড। খাগড়াছড়ি জেলা সদর থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরের নিউজিল্যান্ড এলাকাটি পানখাইয়া পাড়া ও আপা পেরাছড়াকে যুক্ত করেছে। প্রায় ১ দশক পর জরাজীর্ণ সড়কটি নতুন করে সংস্কার হওয়ায় বেড়েছে আকর্ষণ। বিকেল হলেই দল বেঁধে ঘুরতে আসেন অনেকেই। এখন যেহেতু নতুন রাস্তা হয়েছে, তো নতুন রাস্তা হওয়ার কারণে আমরা এখানে প্রায় সময় ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে আসি। দেখা যায় একদম ধান খেত, পাশে লোকা পাহাড়, সুন্দর একটা ভিউ আর কি। এখানে আসলে অনেক ভালো লাগে। কিছু স্থানীয় বিকেল বেলা ঘুরতে আসে, পাশাপাশি পর্যটক এখানে অনেক আনাগোনা এখানে এখানে ঘুরতে আসে। খাগড়াছড়ি পৌর শহরকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে নিউজিল্যান্ড সড়কের সৌন্দর্য বাড়ানোর জন্য স্ট্রিট লাইট স্থাপন, ফুটপাত নির্মাণ ও ফুল গাছ রোপণের পরিকল্পনার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। রাস্তাটির পাশ ছিল তখন ৮ ফিট, ভাঙাচুরা পুরা জমিনের সাথে মিশা ছিল। এটাতে কোনো মানুষ চলাচলের উপযোগী ছিল না। বিগত ১ বছর আগে আমরা আইইউজিএফি প্রকল্প থেকে এই রাস্তাটি হাতে নিই। অল্প কিছু কাজ বাকি আছে, রাস্তার ফুটপাতের কাজ, পাশাপাশি ইলেকট্রিসিটির একটা স্ট্রিট লাইটের কাজ আছে। স্ট্রিট লাইটটা লাগালে আমাদের রাস্তাটা থাকে। পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় খাগড়াছড়ি। আলুটিলা, রিসাং ঝর্ণা সহ বিভিন্ন এলাকার পাশাপাশি নিউজিল্যান্ড সড়কটিও চোখ জুড়াবে তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানকে টিকে থাকতে হলে সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে। পরমাণু যুদ্ধের হুমকিও আর সহ্য করা হবে না। অপারেশন সিঁদুরের পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে যুদ্ধবিরতির জন্য ভারত ও পাকিস্তানকে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ৭ মে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অভিযান চালায় ভারত। অপারেশন সিঁদুরের পর সোমবার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, অভিযান স্থগিত করা হলেও এর ভবিষ্যৎ নির্ভর করবে পাকিস্তানের উপর। আপনি জবাবি কারবাই কো আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। পাকিস্তান কি করে সেটার উপরে নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। ভারত শান্তিতে বিশ্বাসী, কিন্তু কেউ যদি আমাদের দুর্বল ভাবে তবে সেটা ভুল করবে। পাকিস্তান কে হর কদম কো ইস कसौटी पर मापेंगे। ভাষণে সন্ত্রাসবাদ ও পারমাণবিক হুমকি মোকাবেলায় পাকিস্তানকে হুঁশিয়ার করেন মোদী। বলেন, সন্ত্রাস আর আলোচনা কখনোই একসঙ্গে চলতে পারে না। आतंक के ये हेडक्वार्टर्स उजाड़ दिए। পাকিস্তানের সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী, যা তারা কল্পনাও করতে পারেনি। অপারেশন সিঁদুর সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় নীতির প্রতিফলন। সন্ত্রাস বন্ধ না হলে আলোচনা বা বাণিজ্য চলতে পারে না।
ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি সহ্য করা হবে না। आतंक के बहुत सारे आका মোদি জানান ভারতের অভিযানের মুখে বিশ্ব দরবারে আবেদন জানায় পাকিস্তান। পরে 10 মে তাদের সেনাবাহিনী ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস DGMOর সঙ্গে যোগাযোগ করেছে। पाकिस्तानी सेना ने আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।